আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? সবাই ভালো আছো নিশ্চয়ই। আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। এখন তোমাদের ক্লাস 9 কেমিস্ট্রি এর চ্যাপ্টার 5, যেটা কেমিক্যাল বন্ড চ্যাপ্টার, ওটার সেকেন্ড ক্লাস সেটা শুরু করতেছি। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ফর্মুলা অ্যান্ড বন্ডিং। আচ্ছা, শুরুতে আমরা এর আগের ক্লাসগুলোতে যে সমস্ত বিষয়গুলো ডিসকাস করা হয়েছে এগুলো সম্পর্কে আলোচনা করতেছি। দেখি এর আগের ক্লাস আমরা কী কী জিনিস পড়াশোনা করছি। এর আগের ক্লাস আমরা ব্যালেন্সি, ভেরিয়েবল ব্যালেন্সি, রেডিক্যাল এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করছি। আচ্ছা, ব্যালেন্সি কাকে বলে বলতে পারবা কেউ? হোয়াট ইজ ব্যালেন্সি? আচ্ছা, আমি বলে দিচ্ছি। ব্যালেন্সি ইজ দি কম্বাইনিং ক্যাপাসিটি অফ অ্যান এলিমেন্ট উইথ আদার এলিমেন্ট। তার মানে একটা এলিমেন্টের সাথে অন্য আরেকটা এলিমেন্টের যে কম্বাইন করার যে ক্যাপাসিটি, ওইটাকে আমরা বলি ব্যালেন্সি। তাহলে ভেরিয়েবল ব্যালেন্সি কি? কিছু কিছু এলিমেন্ট আছে যারা একাধিক ব্যালেন্সি দেখায়। যেমন দেখি আমরা আয়রন, এটা ব্যালেন্সি হয় 2, 3, বা কপারের ব্যালেন্সি হয় 1, 2, বা সালফারের ক্ষেত্রে ব্যালেন্সি হয় 2, 4, 6। তার মানে কিছু কিছু এলিমেন্ট আছে যার একাধিক ব্যালেন্সি দেখায়, তাদের এই ব্যালেন্সিগুলোকে বলা হয় ভেরিয়েবল ব্যালেন্সি। তাহলে হোয়াট ইজ রেডিক্যাল? রেডিক্যাল কাকে বলবো? অনেক সময় আমরা দেখি বিভিন্ন এলিমেন্টের কয়েকটা অ্যাটম মিলে একটা অ্যাটমিক গ্রুপ তৈরি করে। এই অ্যাটমিক গ্রুপটা কেমিক্যাল রিঅ্যাকশনে একটা অ্যাটমের মতো বিহেভ করে। এই অ্যাটমিক গ্রুপটাকে বলতেছি আমরা রেডিক্যাল। আচ্ছা, এই অ্যাটমিক গ্রুপটা সাধারণত পজিটিভলি বা নেগেটিভলি চার্জড হয়, তার মানে একটা আয়নের মতো বিহেভ করে। এই অ্যাটমিক গ্রুপ যেটা আয়নের মতো বিহেভ করতেছে, একটা সিঙ্গেল আয়ন, পজিটিভ আয়ন বা নেগেটিভ আয়নের মতো, এদেরকে আমরা বলি রেডিক্যাল। যেমন দেখো অ্যামোনিয়াম, ফসফোনিয়াম, সালফেট, নাইট্রেট, কার্বনেট, এগুলো। এখন আমরা আজকের আলোচনা শুরু করতেছি, টুডেজ ডিসকাশন। আলোচনার শুরুতে আমরা জানার চেষ্টা করব হোয়াট ইজ মলিকুলার ফর্মুলা। মলিকুলার ফর্মুলা কাকে বলে? The formula which shows the exact number of atoms of different elements present in a molecule is known as molecular formula. তাহলে যে ফর্মুলা দ্বারা কোনো একটা মলিকুলে বিভিন্ন এলিমেন্টের কয়টা অ্যাটম আছে এটা বোঝা যায়, সেটাকে বলি আমরা মলিকুলার ফর্মুলা। তাহলে স্ট্রাকচারাল ফর্মুলা কাকে বলবো? The formula which shows how the atoms are joined with one another in a molecule is called structural formula. তাহলে একটা মলিকুলে অ্যাটমগুলো কে কার সাথে কিভাবে যুক্ত আছে, এটা যে ফর্মুলা দ্বারা বোঝা যায় সেটাকে আমরা বলি স্ট্রাকচারাল ফর্মুলা। আচ্ছা, মলিকুলার ফর্মুলা দ্বারা আমরা যদিও একটা মলিকুলে কোন এলিমেন্টে কয়টা অ্যাটম আছে এটা একজাক্টলি বলতে পারি, কিন্তু এই এলিমেন্টগুলোর কার ব্যালেন্সি কত এটা কিন্তু স্পষ্ট বোঝা যায় না। এটা বুঝতে হলে আমাদের স্ট্রাকচারাল ফর্মুলার সাহায্য নিতে হয়। তাহলে আমরা দেখি কয়েকটা সাবস্ট্যান্সের মলিকুলার ফর্মুলা এবং স্ট্রাকচারাল ফর্মুলা দেওয়া আছে। দেখো এখানে শুরুতে দেওয়া আছে বেনজিন। বেনজিনের মলিকুলার ফর্মুলা হচ্ছে C6H6। তার মানে বেনজিনের একটা মলিকুলে 6টা কার্বন অ্যাটম এবং 6টা হাইড্রোজেন অ্যাটম আছে, কিন্তু এই ফর্মুলা দেখে আমরা ঠিক বলতে পারবো না কার্বনের ব্যালেন্সি কত বা হাইড্রোজেনের ব্যালেন্সি কত। আমাদের মনে হবে কার্বনের ব্যালেন্সি হচ্ছে 6 এবং হাইড্রোজেনের ব্যালেন্সি 6। বাস্তবে কিন্তু কার্বনের ব্যালেন্সিও 6 নয় এবং হাইড্রোজেনের ব্যালেন্সিও 6 নয়। এখন আমরা বেনজিনের যদি স্ট্রাকচারাল ফর্মুলাটা দেখি, যে ডান দিকে যে স্ট্রাকচারাল ফর্মুলা দেওয়া আছে, দেখতে পাচ্ছি প্রত্যেকটা কার্বন এখানে একটা কার্বনের সাথে সিঙ্গেল বন্ড দিয়ে, এখানে আরেকটা কার্বনের সাথে ডবল বন্ড দিয়ে, এবং এখানে একটা হাইড্রোজেনের সাথে সিঙ্গেল বন্ড দিয়ে যুক্ত। তার মানে কার্বনের ব্যালেন্সি হচ্ছে 4। ঠিক একইভাবে এই কার্বনের ব্যালেন্সিও 4, এই কার্বনের ব্যালেন্সিও 4, এই কার্বনের ব্যালেন্সি 4, এই কার্বনের ব্যালেন্সিও 4, এই কার্বনের ব্যালেন্সি 4, প্রত্যেকটা কার্বনের ব্যালেন্সি 4। তাহলে এই স্ট্রাকচারাল ফর্মুলা থেকে আমরা এই অ্যাটমগুলো কে কার সাথে কীভাবে যুক্ত আছে সেটা যেভাবে বের করতে পারি, কার ব্যালেন্সি কত সেটাও আমরা বুঝতে পারি। এরপরে দেওয়া আছে অ্যাসিটিলিন। দেখি অ্যাসিটিলিন থেকে তুমি লিখো অ্যাসিটিলিনের মলিকুলার ফর্মুলা এবং স্ট্রাকচারাল ফর্মুলা লিখে কার ব্যালেন্সি কত বের করার চেষ্টা করো দেখি।
পারছো, লিখতে পারছো সবাই? দেখো আমি এখন বলতেছি, এখন মিলিয়ে দেখো। এখানে অ্যাসিটিলিনের মলিকুলার ফর্মুলা হচ্ছে C2H2। তার মানে অ্যাসিটিলিনের একটা মলিকুলের মধ্যে কার্বন অ্যাটম হচ্ছে 2টা এবং হাইড্রোজেন অ্যাটম হচ্ছে 2টা। তাহলে মলিকুলার ফর্মুলা থেকে কোন এলিমেন্টের কয়টা অ্যাটম আছে এটা স্পষ্ট বোঝা গেল। এখন কোন অ্যাটমটা কার সাথে কিভাবে যুক্ত আছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এখন এটা হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা। এখান থেকে আমরা বুঝতে পারতেছি এই কার্বন অ্যাটমের সাথে একটা হাইড্রোজেন অ্যাটম যুক্ত আছে এবং এটার সাথে আরেকটা কার্বন অ্যাটম যুক্ত আছে। এই কার্বনের ব্যালেন্স হচ্ছে 4। এই কার্বন একটা হাইড্রোজেনের সাথে একটা সিঙ্গেল বন্ড দিয়ে যুক্ত, বাট এই কার্বনটার সাথে 3টা বন্ড, তার মানে ট্রিপল বন্ড দিয়ে যুক্ত। তার মানে এই কার্বনের ব্যালেন্স হচ্ছে 4। ঠিক এই কার্বনের ব্যালেন্সিও 4। তার মানে স্ট্রাকচারাল ফর্মুলা থেকে আমরা কোন অ্যাটম কার সাথে কিভাবে যুক্ত আছে সেটা যেভাবে বুঝতে পারি, কার ব্যালেন্সি কত সেটা স্পষ্ট বুঝতে পারি। এরপর দেখি হাইড্রোজোয়িক অ্যাসিড, এর মলিকুলার ফর্মুলা হচ্ছে N3H। তার মানে হাইড্রোজোয়িক অ্যাসিডের একটা মলিকুলের মধ্যে নাইট্রোজেন অ্যাটম আছে 3টা এবং হাইড্রোজেন অ্যাটম আছে 1টা। আমরা যদি মলিকুলার ফর্মুলার দিকে তাকাই তাহলে আমাদের মনে হবে হাইড্রোজেনের ব্যালেন্সি হচ্ছে 3, নাইট্রোজেনের ব্যালেন্সি 1। কিন্তু বিষয়টা বাস্তবে এরকম না। আমরা যদি এর স্ট্রাকচারাল ফর্মুলা দেখি তাহলে জিনিসটা আমাদের স্পষ্ট হবে। যেমন এই নাইট্রোজেনটা এই নাইট্রোজেনের সাথে ট্রিপল বন্ড দিয়ে যুক্ত, তার মানে এর ব্যালেন্সি হচ্ছে 3। আবার এই নাইট্রোজেনের সাথে ডবল বন্ড দিয়ে যুক্ত, তার মানে এই নাইট্রোজেনের ব্যালেন্সি হচ্ছে এখানে 3 এখানে 2, তার মানে 5। ঠিক একইভাবে এই নাইট্রোজেনের ব্যালেন্সি 3 এবং এই হাইড্রোজেনের ব্যালেন্সি 1। তার মানে স্ট্রাকচারাল ফর্মুলা দিয়ে ব্যালেন্সীয় অ্যাটমগুলো স্পষ্ট বোঝা আছে এবং কোন অ্যাটম কার সাথে কিভাবে যুক্ত আছে সেটা স্পষ্ট বোঝা আছে। হাইড্রোজেন পারঅক্সাইড, এটা তার হচ্ছে মলিকুলার ফর্মুলা H2O2। ঠিক এটা হচ্ছে তার স্ট্রাকচারাল ফর্মুলা। একইভাবে ওয়াটারের মলিকুলার ফর্মুলা H2O, এটা হচ্ছে তার স্ট্রাকচারাল ফর্মুলা। তবে ওয়াটারের মলিকুলার ফর্মুলা থেকে আমরা তার এলিমেন্টগুলোর ব্যালেন্সি সম্পর্কে ধারণা করতে পারি। যেমন এখানে বুঝতে পারতেছি ফর্মুলা থেকে হাইড্রোজেনের ব্যালেন্সি 1 এবং অক্সিজেনের ব্যালেন্সি 2, যেটা স্ট্রাকচারাল ফর্মুলা থেকে স্পষ্ট বোঝাও যাচ্ছে। কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইডের ফর্মুলা থেকে কিন্তু এলিমেন্ট হাইড্রোজেন এবং অক্সিজেনের ব্যালেন্সি স্পষ্ট বোঝা যাচ্ছে না। তার মানে স্ট্রাকচারাল ফর্মুলা থেকে এলিমেন্টগুলোর ব্যালেন্সের সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা পেতে পারি, কিন্তু মলিকুলার ফর্মুলা থেকে সবসময় স্পষ্ট ধারণা পাওয়া যাবে না। এখন আমরা আরেকটা টপিক আলোচনা করতেছি, সেটা হচ্ছে ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাস কাকে বলে? অলরেডি আমরা চ্যাপ্টার 4 যেটা পিরিয়ডিক টেবিল, সেখানে আমরা ইনার্ট গ্যাস কাকে বলি সেটা অলরেডি দেখছি। ইনার্ট গ্যাস কি? Elements of group 18 in the periodic table, that means হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন, এদেরকে বলি ইনার্ট গ্যাস। গ্রুপ 18 এর এলিমেন্টগুলো ইনার্ট গ্যাস। এখন এদের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা একটু দেখি। হাইড্রোজেন হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2, তার যে ফার্স্ট শেল এখানে 2টা ইলেকট্রন আছে। একইভাবে নিয়নের অ্যাটমিক নাম্বার 10, তার মানে ফার্স্ট শেলে 2টা, সেকেন্ড শেলে 8টা। আর্গন অ্যাটমিক নাম্বার 18, ফার্স্ট শেলে 2টা, সেকেন্ড শেলে 8টা এবং থার্ড শেলে 8টা। ক্রিপ্টন 2, 8, 18, 8, জেনন 54, 2, 8, 18, 18, 8, রেডন 86, 2, 8, 18, 32, 18, 8। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের ইলেকট্রনিক কনফিগারেশন থেকে হাইড্রোজেন অ্যাটমের বাইরের শেলে যদিও 2টা ইলেকট্রন আছে, আসলে হাইড্রোজেন অ্যাটমের একটাই শেল, ওইটাই ফার্স্ট শেল, ওইখানে থাকতেও পারে 2টা ইলেকট্রন এবং আছেও 2টা ইলেকট্রন। এছাড়া বাকি এলিমেন্টগুলোর প্রত্যেকের আউটার মোস্ট শেলে 8টা করে ইলেকট্রন আছে। তার মানে ইনার্ট গ্যাসের একটা বিশেষ অবস্থা হচ্ছে এদের প্রত্যেকের বাইরের শেলে 8টা করে ইলেকট্রন থাকে। এই কনসেপ্টটা আমাদের বন্ডিং এক্সপ্লেনে খুব কাজে লাগবে। এখন আমরা ডুয়েট রুল এবং অক্টেট রুল আমরা দেখার চেষ্টা করি। ডুয়েট রুল কাকে বলে? ডুয়েট রুল হচ্ছে, দেখো, হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম, দ্যাট মিন্স যে অ্যাটমগুলো হিলিয়ামের কাছাকাছি, হাইড্রোজেন এবং লিথিয়াম এরা হিলিয়ামের কাছাকাছি, wants to have 2 electrons in its outer shell like the inert gas helium by sharing or by exchanging of electrons is known as duet rule. তার মানে হিলিয়াম এলিমেন্টের পাশের যে এলিমেন্টগুলো হাইড্রোজেন, লিথিয়াম, তারাও ইলেকট্রন এক্সচেঞ্জ করে অথবা ইলেকট্রন শেয়ার করে হিলিয়ামের মতো বাইরের শেলে 2টা ইলেকট্রন অ্যাটেইন করার চেষ্টা করে। তাদের এই প্রবণতাটাকে আমরা বলি ডুয়েট রুল। ঠিক একইভাবে অক্টেট রুল জিনিসটাকে অ্যাটমস অফ মেইন গ্রুপ এলিমেন্টস, মেইন গ্রুপ এলিমেন্ট বলতে বোঝায় এস ব্লক এবং পি ব্লক এলিমেন্টগুলো। তার মানে হচ্ছে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ
13, 14, 15, 16, 17 এবং 18। তবে 18 যে গ্রুপ এরা কিন্তু ইনার্ট গ্যাস, তাহলে এরা কিন্তু বন্ডিংয়ে আপাতত পার্টিসিপেট করতেছে না। তো এখন আসি, atoms of main group elements tend to combine in such a way that atom has 8 electrons in its valence shell, like the noble gases. By exchanging or sharing of electrons is known as octet rule. তার মানে এই মেইন গ্রুপ এলিমেন্টগুলোর যে অ্যাটমগুলো, তারা ইনার্ট গ্যাস অ্যাটমগুলোর মতো বাইরের শেলে 8টা ইলেকট্রন পাওয়ার প্রবণতা দেখায়। এই জন্য কখনো তারা ইলেকট্রন এক্সচেঞ্জ করে, কখনো ইলেকট্রন শেয়ার করে। তাদের এই প্রবণতাটাকে আমরা বলি অক্টেট রুল। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, মিথেনের একটা মলিকুল। মিথেন মলিকুল আমরা দেখতে পাচ্ছি এই হাইড্রোজেন অ্যাটমগুলো কার্বন অ্যাটমের সাথে ইলেকট্রন শেয়ার করছে। এখন হাইড্রোজেন অ্যাটম তার বাইরের শেলে কটা ইলেকট্রন আছে? 2টা। নর্মালি হাইড্রোজেন অ্যাটমের বাইরের শেলে থাকে একটা ইলেকট্রন, বাট এখানে ইলেকট্রন শেয়ারিং এর কারণে বাইরের শেলে কটা ইলেকট্রন হয়েছে? 2টা। এই হাইড্রোজেন অ্যাটমের একইভাবে বাইরের শেলে সে 2টা ইলেকট্রন পেয়েছে। এই হাইড্রোজেন অ্যাটম সেও বাইরের শেলে 2টা ইলেকট্রন পেয়েছে, সেও বাইরের শেলে 2টা ইলেকট্রন পেয়েছে। তার মানে তারা এই ডুয়েট রুল, জাস্ট হিলিয়ামের মতো ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করছে, ডুয়েট রুল ফলো করছে। এখন দেখি আমরা অক্টেট রুল। অক্টেট রুল যেমন এখন কার্বন কিভাবে অক্টেট রুল ফলো করছে দেখি। কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6, তার মানে তার ভিতরের শেলে থাকে 2টা ইলেকট্রন, বাইরের শেলে থাকে 4টা ইলেকট্রন। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তার বাইরের শেলে ইলেকট্রন হাইড্রোজেনের সাথে যখন শেয়ার করছে 8টা ইলেকট্রন হয়ে গেছে। এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা এবং এখানে 2টা, টোটাল 8টা। তার মানে এই কার্বন অ্যাটম ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে বাইরের শেলে 8টা ইলেকট্রন অ্যাটেইন করছে। তার মানে ইনার্ট গ্যাস নিয়নের মতো সে ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করছে। তাদের এই যে বাইরের সালে 8টা ইলেকট্রন পাওয়ার প্রবণতাকে আমরা বলি অক্টেট রুল। অবশ্য ডুয়েট রুল এবং অক্টেট রুল সম্পর্কে আমাদের বইতে যে কনসেপ্টটা দেওয়া আছে সেটা আসলে স্পষ্ট বোঝা যায় না, এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি ডুয়েট রুল এবং অক্টেট রুল বিষয়টা কি। আচ্ছা, এখন দেখো, আমরা এখন দেখার চেষ্টা করব হোয়াট ইজ আয়ন। আয়ন জিনিসটা কি? আয়ন হচ্ছে এনি চার্জড অ্যাটম অর অ্যাটমিক গ্রুপ ইজ কল্ড আয়ন। চার্জযুক্ত যে কোনো অ্যাটম বা অ্যাটমিক গ্রুপকে আমরা বলি আয়ন। যেমন দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম অ্যাটম পজিটিভলি চার্জড, ম্যাগনেসিয়াম অ্যাটম পজিটিভলি চার্জ, এখন ডাই পজিটিভ চার্জ আছে, এখন অক্সিজেন অ্যাটম ডাই নেগেটিভ চার্জ আছে। তার মানে এই চার্জযুক্ত অ্যাটম বা এই যে অ্যাটমিক গ্রুপ এদেরকে আমরা বলি আয়ন। এখন ক্যাটায়ন কাকে বলবো? ক্যাটায়নটা হচ্ছে পজিটিভলি চার্জড আয়ন যেগুলো, সেগুলোকে আমরা বলি ক্যাটায়ন। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি সোডিয়াম আয়ন পজিটিভলি চার্জ, ম্যাগনেসিয়াম আয়ন পজিটিভলি চার্জ বা অ্যালুমিনিয়াম আয়ন পজিটিভলি চার্জড, এরা হচ্ছে ক্যাটায়ন। ঠিক একইভাবে নেগেটিভলি চার্জড আয়নগুলোকে আমরা বলবো অ্যানায়ন। যেমন ক্লোরাইড আয়ন নেগেটিভলি চার্জড, অক্সাইড আয়ন নেগেটিভলি চার্জড, সালফেট আয়ন নেগেটিভলি চার্জড, এরা হচ্ছে অ্যানায়ন। তাহলে আয়ন কাকে বলবো, ক্যাটায়ন কাকে বলবো, অ্যানায়ন কাকে বলবো আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা স্টার্ট করি বন্ডিং। শুরুতে আমরা আয়নিক বন্ড। তার আয়নিক বন্ড কাকে বলবো? আয়নিক বন্ড কাদের মধ্যে হয়? সাধারণত মেটাল এবং নন মেটালের মধ্যে আয়নিক বন্ড গঠিত হয়। তাহলে আমরা আয়নিক বন্ডের ডেফিনেশন দেখি। ডিউরিং রিঅ্যাকশন বিটুইন মেটাল অ্যান্ড নন মেটাল, যখন মেটাল এবং নন মেটাল রিঅ্যাক্ট করে তখন কি হয়? মেটাল লুজেস ইলেকট্রন অ্যান্ড বিকামস পজিটিভলি চার্জড আয়ন। সাধারণত মেটাল অ্যাটমগুলোর বাইরের শেলে 1টা, 2টা বা 3টে ইলেকট্রন থাকে। এই ইলেকট্রনগুলো ভেরি লুজলি হেল্ড থাকে। এই ইলেকট্রনগুলো যদি রিমুভ হয়ে যায় তাহলে এই মেটাল অ্যাটমটা পজিটিভলি চার্জড আয়নে কনভার্ট হয়ে যায়। অ্যান্ড নন মেটাল অ্যাকসেপ্টস ইলেকট্রন অ্যান্ড বিকাম নেগেটিভলি চার্জড আয়ন। নন মেটাল হচ্ছে বাইরের শেলে সাধারণত 4, 5, 6, 7 এবং 8টা ইলেকট্রন থাকতে পারে। এখন যদি 8টা ইলেকট্রন থাকে, এই নন মেটালগুলোকে আমরা বলি ইনার্ট গ্যাস। তারা সাধারণত ইলেকট্রন অ্যাকসেপ্ট বা শেয়ারিংয়ে পার্টিসিপেট করে না, বাট অন্যরা যারা আছে তারা এরকম ইলেকট্রন অ্যাকসেপ্ট করার প্রবণতা দেখায়। অবশ্য যাদের বাইরের শেলে 4টা ইলেকট্রন আছে তারা ইলেকট্রন শেয়ার করারই প্রবণতা দেখায়। তাহলে আমরা বুঝতে পারতেছি যে যে সমস্ত নন মেটাল অ্যাটমগুলো ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে তারা নেগেটিভলি চার্জড আয়ন হবে। তাহলে এই পজিটিভলি এবং নেগেটিভলি যে 2টা আয়ন তৈরি হয়েছে, তাহলে এখানে কি হবে? দ্য ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকটিভ ফোর্স
between these two oppositely charged ions is called ionic bond. তার মানে এই পজিটিভলি এবং নেগেটিভলি চার্জড এই দুইটা আয়নের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স সেটাকে আমরা আয়নিক বন্ড বলতেছি। এখন আমরা একটা আয়নিক বন্ড এক্সপ্লেইন করব। দেখি হাউ দি আয়নিক বন্ড ইজ ফর্মড ইন সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কিভাবে আয়নিক বন্ড তৈরি হয় দেখি আমরা সোডিয়ামে যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখার চেষ্টা করি তাহলে সোডিয়ামে দেখো এখানে ফার্স্ট ছিল দুইটা, সেকেন্ড ছিল আটটা এবং থার্ড ছিল একটা ইলেকট্রন। সাধারণত সেই ইনার্ট গ্যাসের মতো ইলেকট্রনিক কনফিগারেশন পাওয়ার জন্য সেই ইলেকট্রনটা ছেড়ে দিলে এই পজিটিভলি চার্জড আয়ন হয়ে গেছে। তাহলে তার বাইরে ছেলে 2, 4, 6, 8 সে অক্টেট রুল ফলো করলো। ক্লোরিন তার বাইরের ছেলে আমরা দেখি এই যে বাইরের ছেলে 7টা ইলেকট্রন, 2, 4, 6, 1, 7। সে যদি কোনোভাবে একটা ইলেকট্রন পেতে পারে তাহলে সেও ইলেকট্রনিক কনফিগারেশন ইনার্ট গ্যাস আর্গনের মতো হয়ে যাবে। তার মানে সে অক্টেট রুল ফলো করবে। তাহলে সে একটা ইলেকট্রন এখানে ক্লোরিন এখানে চলে আসলো, তার বাইরে সে এই মুহূর্তে 2, 4, 6, 8 8টা ইলেকট্রন হয়ে গেল, অক্টেট রুল ফলো করলো এবং সে কার মতো ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেইন করলো? ইনার্ট গ্যাস আর্গনের মতো। সোডিয়াম পেয়েছে ইলেকট্রনিক কনফিগারেশন অফ ইনার্ট গ্যাস নিয়ন এবং ক্লোরিন পেয়েছে ইলেকট্রনিক কনফিগারেশন অফ ইনার্ট গ্যাস আয়রন। বাট এটা যখন তারা অ্যাটেইন করছে এর মধ্যে সোডিয়াম অ্যাটম হয়ে গেছে পজিটিভলি চার্জড আয়ন এবং ক্লোরিন অ্যাটম হয়ে গেছে নেগেটিভলি চার্জড আয়ন। তার মানে এই পজিটিভ আয়ন, পজিটিভ সোডিয়াম আয়ন এবং নেগেটিভ ক্লোরাইড আয়নের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। এই অ্যাট্রাকটিভ ফোর্সটাকে আমরা বলতেছি আয়নিক বন্ড। এইভাবে সোডিয়াম এবং ক্লোরিন অ্যাটম মিলে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়। তার মানে এখানে আয়নিক বন্ড তৈরি হয়। এখন আমরা আসি কোভ্যালেন্ট বন্ড কাকে বলবো। হোয়াট ইজ কোভ্যালেন্ট বন্ড? কোভ্যালেন্ট বন্ড কি? The bond formed by sharing of electrons between two non-metal atoms is called covalent bond. তার মানে কোভ্যালেন্ট বন্ড কিন্তু মেটালের মধ্যে তৈরি হচ্ছে না, এটা আমরা দেখতে পেয়েছি। তাহলে কাদের মধ্যে তৈরি হয়? কোভ্যালেন্ট বন্ড তৈরি হয় শুধুমাত্র নন মেটাল অ্যাটমগুলোর মধ্যে। কিভাবে? ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে। এখন কিভাবে কোভ্যালেন্ট বন্ড তৈরি হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা দেখব how the covalent bond is formed in H2 explain। তার মানে হাইড্রোজেন মলিকুলের মধ্যে কিভাবে কোভ্যালেন্ট বন্ড তৈরি হয় সেটা আমরা দেখি। এখন দেখি আমরা হাইড্রোজেন ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা দেখি 1s1, তার মানে এই হাইড্রোজেন অ্যাটমটার মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন আছে একটা। আসলে আনপেয়ার্ড ইলেকট্রনগুলোই কোভ্যালেন্ট বন্ড তৈরিতে পার্টিসিপেট করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই হাইড্রোজেনের একটা আনপেয়ার্ড ইলেকট্রন, হাইড্রোজেন একটা আনপেয়ার্ড ইলেকট্রন, যেটা এখানে দেখানো আছে হাইড্রোজেন অ্যাটমের আনপেয়ার্ড ইলেকট্রন, আনপেয়ার্ড ইলেকট্রন। এখন তারা চাচ্ছে একটা ইনার্ট গ্যাসের মতো ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেইন করতে। এখন দুইটা হাইড্রোজেন অ্যাটম দেখে যে তারা যদি দুইজনেই একটা করে ইলেকট্রন দিয়ে একটা ইলেকট্রন পেয়ার তৈরি করে এবং দুইজনেই ইলেকট্রন পেয়ারটা ইকুয়ালি শেয়ার করে, তাহলে এই হাইড্রোজেন অ্যাটমটাও ইনার্ট গ্যাস হিলিয়ামের মতো এবং হাইড্রোজেন অ্যাটমের ইনার্ট গ্যাস হিলিয়ামের মতো ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেইন করবে। সেই জন্য এই দুইটা হাইড্রোজেন অ্যাটম মিলে একটা ইলেকট্রন পেয়ার তৈরি করে ইলেকট্রন শেয়ার করে। এই ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে বন্ডটা তৈরি হয়ে গেছে এটাকে আমরা বলতেছি কোভ্যালেন্ট বন্ড। তার মানে এইভাবে কোভ্যালেন্ট বন্ড তৈরির মাধ্যমে হাইড্রোজেন মলিকুল H2 মলিকুল তৈরি হয়। এখন আমরা দেখি আরেকটা কোভ্যালেন্ট বন্ড কিভাবে তৈরি হয় ওয়াটারের মধ্যে। হাউ দি কোভ্যালেন্ট বন্ড ইজ ফর্মড ইন H2O এক্সপ্লেইন। এখন আমরা দেখি হাইড্রোজেন ইলেকট্রনিক কনফিগারেশন 1s1, ঠিক একইভাবে অক্সিজেন ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, 2s2, 2px2, 2py1, এটা y হবে x না, 2py1 এবং 2pz1। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে এখানে একটা এবং এখানে একটা, দুইটা আনপেয়ার্ড ইলেকট্রন। তার মানে এই আনপেয়ার্ড ইলেকট্রনগুলোই মূলত কোভ্যালেন্ট বন্ড তৈরিতে পার্টিসিপেট করবে। আচ্ছা, এখন কিভাবে পার্টিসিপেট করে আমরা দেখি। এটা হচ্ছে হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন অ্যাটম, এই হাইড্রোজেনের একটা আনপেয়ার্ড ইলেকট্রন, এই হাইড্রোজেন অ্যাটমের আরেকটা আনপেয়ার্ড ইলেকট্রন। এটা হচ্ছে অক্সিজেন অ্যাটম, অক্সিজেন অ্যাটমের বাইরের শেল ইলেকট্রনিক কনফিগারেশনকে দেখো। বাইরের শেলে এক জোড়া ইলেকট্রন থাকে, এ আর এক জোড়া থাকে, আর একটা আনপেয়ার্ড থাকে, আর একটা আনপেয়ার্ড থাকে। তার মানে এই এক জোড়া, এই এক জোড়া, এই একটা আনপেয়ার্ড, একটা আনপেয়ার্ড। তার মানে অক্সিজেন অ্যাটমের টোটাল বাইরের শেল ইলেকট্রন হচ্ছে 2, 4, 5, 6। তাহলে এই আনপেয়ার্ড ইলেকট্রনটা হাইড্রোজেনের আনপেয়ার্ড ইলেকট্রনের সাথে এখানে একটা ইলেকট্রন পেয়ার তৈরি করে ফেলেছে। এই আনপেয়ার্ড ইলেকট্রনটা এই হাইড্রোজেনের একটা আনপেয়ার্ড ইলেকট্রনের সাথে এইরকম ইলেকট্রন পেয়ার তৈরি করে ফেলেছে। তাহলে এখন আমরা দেখি হাইড্রোজেনের বাইরের শেলে ঠিক হিলিয়ামের মতো দুইটা ইলেকট্রন
হয়ে গেছে, তার মানে এই হাইড্রোজেন হিলিয়ামের মতো ডুয়েট রুল ফলো করে। অক্সিজেনের বাইরের সাথে দেখো 2 4 6 8, তার মানে অক্সিজেন ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেইন করেছে কার মতো? নিয়নের মতো। তাহলে এইভাবে ইলেকট্রন পেয়ারিং এর মাধ্যমে এই অক্সিজেন হাইড্রোজেনের একটা বন্ড OH বন্ড, এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে আর একটা কোভালেন্ট বন্ড OH বন্ড তৈরি হয়। তার মানে এইভাবে ওয়াটার মলিকুল তৈরি হয়। এখান থেকে আমরা একটা জিনিস দেখার চেষ্টা করি, এখানে বন্ড পেয়ার কয়টা এবং লোন পেয়ার কয়টা। দেখো এখানে এই অক্সিজেন এবং হাইড্রোজেন অ্যাটমের মধ্যে, এই অক্সিজেন এবং হাইড্রোজেন অ্যাটমের মধ্যে এই ইলেকট্রন পেয়ারটা বন্ড তৈরিতে সাহায্য করেছে, এটাকে বলতেছে বন্ড পেয়ার। ঠিক একইভাবে এর একটা বন্ড পেয়ার, এখানে বন্ড পেয়ার হচ্ছে একটা, এই বন্ড পেয়ার এর একটা, দুইটা। আর এই ইলেকট্রন পেয়ারটা কোনো বন্ডিং তৈরিতে পার্টিসিপেট করে নাই, এটাকে বলতেছে লোন পেয়ার। ঠিক বাইরের সেলার এই ইলেকট্রন পেয়ারটাও কোনো বন্ড তৈরিতে সাহায্য করে নাই, এটাকে বলতেছে লোন পেয়ার। তার মানে ওয়াটার মলিকুলের মধ্যে বন্ড পেয়ার হচ্ছে দুইটা এবং লোন পেয়ার হচ্ছে দুইটা। এখন আমরা কিছু এক্সারসাইজ দেখি, কয়েকটা কোশ্চেন, অবজেক্টিভ কোশ্চেন দেখি। অন দি ফরমেশন অফ হুইচ কম্পাউন্ড এভরি অ্যাটম অ্যাটেন্স দি ইলেকট্রনিক কনফিগারেশন অফ নিয়ন। তার মানে কোনটার মধ্যে দুইটা অ্যাটমই নিয়নের মতো ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেইন করেছে। এখানে পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড এবং সোডিয়াম ক্লোরাইড। তার মানে এখানে ম্যাগনেসিয়াম অক্সাইডে ম্যাগনেসিয়াম বাইরের সাথে দুটো ইলেকট্রন ছিল, সেই দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে ম্যাগনেসিয়াম 2+ আয়ন তৈরি করছে, এখানে সে নিয়নের মতো ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেইন করছে। অক্সিজেনও ঠিক দুইটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নিয়নের মতো ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেইন করে ফেলছে। তাহলে এখানে কারেক্ট উত্তর ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এখন আমরা 2 নম্বর কোশ্চেন দেখি। অন দি ফরমেশন অফ হুইচ কম্পাউন্ড এভরি অ্যাটম অ্যাটেন্স দি ইলেকট্রনিক কনফিগারেশন অফ আর্গন। তাহলে কোনটা হবে আর্গন? পটাশিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম সালফাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড এবং পটাশিয়াম ক্লোরাইড। কোনটা? অবশ্যই পটাশিয়াম ক্লোরাইড। আচ্ছা, এরপরে দেখি হাউ মেনি বন্ড পেয়ার অফ ইলেকট্রনস অফ নাইট্রোজেন আর প্রেজেন্ট ইন অ্যামোনিয়া। তাহলে নাইট্রোজেনের কয়টা বন্ড পেয়ার আছে অ্যামোনিয়াতে? 3টা বন্ড পেয়ার, তাই না? NH3, নাইট্রোজেন হাইড্রোজেন 3টা বন্ড, তার মানে 3টা বন্ড পেয়ার। এখন পরের কোশ্চেনটা 4 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান ক্যান ফর্ম অ্যানায়ন। কোনটা অ্যানায়ন ফর্ম করতে পারে? তাহলে অ্যানায়ন কার্বন, সালফার, কার্বন, সিলিকন, সালফার এবং সোডিয়াম। তাহলে কে? সালফার। S2 সালফাইড আয়ন তৈরি হতে পারে। এরপর দেখো হুইচ ওয়ান ক্যান ফর্ম ক্যাটায়ন। কোনটা কোনটা ক্যাটায়ন তৈরি করতে পারে? নিয়ন, রুবিডিয়াম, আয়োডিন এবং কার্বন। কে? রুবিডিয়াম, তার মানে পজিটিভ আয়ন সে তৈরি করতে পারে। হুইচ ওয়ান ইজ আয়নিক? তার বেরিলিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড এবং CH4। তার মানে এখানে এইটাই শুধুমাত্র আয়নিক কম্পাউন্ড, আর বাকিগুলো আয়নিক নয়। আচ্ছা, তাহলে আমরা হোমওয়ার্ক দিই, দেখি আমরা কি কি পড়বো বাসায়। তাহলে রাইট ডাউন দি মলিকুলার ফর্মুলা অফ দি কম্পাউন্ডস। কোনটা? সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রাইট, সোডিয়াম সালফাইড, এগুলো। আচ্ছা,